অ্যাপ্লিকেশনের জন্য আমাদের তিনটা অনুকল্প বলছিলাম, একটা সংরক্ষণশীল অনুকল্প, একটা বলতে বলতে বাধা শুরু হয়ে গেল, কি বলে? বুঝি নাই। আচ্ছা, তাহলে ওরা একটা আসো, ওরাও এখন জয়েন হয় নাই, আসতেছে। আচ্ছা, তাহলে ডিএনএ অ্যাপ্লিকেশন যে তিনটা আমরা অনুকল্প পড়ছিলাম সেটা কি কি ছিল? সংরক্ষণশীল অনুকল্প, অর্ধ সংরক্ষণশীল, আর একটা কি তোমার বিচ্ছুরণশীল। তো সংরক্ষণশীল মানে কি? যেটা কনজারভেটিভ। কনজারভেটিভ মানে হচ্ছে সংরক্ষণশীল। এখানে কি হয় মূলত, যে একটা ডিএনএ অণুটা দেখতে কেমন বলতো? ডিএনএ হচ্ছে মানে তোমার ডাবল হেলিক্স, ঠিক আছে? তো এই ডিএনএ হেলিক্সের তোমার যে মাতৃ ডিএনএটা আছে, এই মাতৃ ডিএনএ কি করবে? সম্পূর্ণভাবে পৃথক হবে। মাতৃ ডিএনএর যে ইয়াগুলো আছে, কি বলে এটাকে, হেলিক্সের মধ্যে যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো আলাদা হবে, আবার তারা আলাদা হলো। ঠিক আছে, অর্থাৎ এইখান থেকে আবার এটা হলো, মানে পুরাতন সূত্র দুইটা কি হলো? আলাদা হলো। আলাদা হয়ে এরা আবার কি করবে? আরেকটা নতুন ডিএনএ তৈরি করবে। এটাকে বলা হয় কি? সংরক্ষণশীল, যেটা একদমই সঠিক বলে বিবেচিত হয় নাই। যেটা কি সঠিক বলে বিবেচিত হয় নাই, অর্থাৎ একদম পুরাতন একটা ডিএনএ থেকে কি করা হয়েছে? নতুন ডিএনএ তৈরি করা হয়েছে, যেখানে সব ডিএনএ এর সূত্র দুইটাই হচ্ছে তোমার কি পুরনো। অর্থাৎ পুরনো সূত্র থেকে নতুন ডিএনএ তৈরি করা হয়েছে। এইটা নতুন বলে বা সঠিক বলে কি করা হয় নাই, বিবেচনা করা হয় নাই কনজারভেটিভটাকে। তারপরে সেমি কনজারভেটিভ আসলো। কি আসলো? সেমি কনজারভেটিভ। সেমি কনজারভেটিভে কি করা হয়েছে, যে একটা নতুন যে ডিএনএটা তৈরি হবে, সেই ডিএনএর একটা সূত্র থাকবে নতুন, একটা থাকবে পুরাতন। অর্থাৎ একটা সূত্র এটা থাকবে নতুন, একটা থাকবে কি পুরাতন। অর্থাৎ এই যে তোমার ডিএনএ সূত্রটা তৈরি হইলো, এটা দেখা গেছে যে আহ সবচেয়ে তারা বিজ্ঞানীরা কি করছে, এটাকে গ্রহণ করছে যে একটা নতুন সূত্রক থাকবে, একটা কি পুরাতন সূত্রক থাকবে, এই উপায়ে যে ডিএনএটা রেপ্লিকেশনটা হবে সেটাই সঠিক। আর একটা ছিল হচ্ছে বিচ্ছুরণশীল। বিচ্ছুরণশীলে বলা হয়েছে কি বলতো, জাস্ট বাংলায় বলি যে আহ এখানের কিছু অংশ, ধরো এতটুকু অংশ আর এতটুকু অংশ শুধু নতুন, বাকিটুকু পুরাতন। অর্থাৎ অর্ধেকের কম বা কিছু একটা অংশ নতুন করা হয়েছে ডিএনএ, আর বাকিটুকু কি পুরাতন আছে। তো এইটাকেও তারা কি করে নাই, সঠিক বলে বিবেচনা করে নাই। তারা শুধুমাত্র সেমি কনজারভেটিভটাকে কি করছে, নতুন বলে বা সঠিক বলে দাবি করছে। কারণ এখানে একটা মাতৃ ডিএনএ থাকে, একটা নতুন ডিএনএ তৈরি হয়। এটাকে আমরা পড়বো এখন সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষণশীল যে পদ্ধতিটা আছে এটা। এখন দেখো, তাহলে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে যে ডিএনএ তৈরি করা হবে, সেখানে কি লাগবে আমাদের? কিছু উপাদান লাগবে। কি কি উপাদান লাগবে? আমরা এর আগের ক্লাসে মোটামুটি পড়ছিলাম যে প্রথমে লাগবে একটা ডিএনএ। কি লাগবে? একটা ডিএনএ, অর্থাৎ একটা সাচ লাগবে, টেমপ্লেট লাগবে। সাচ মানে কি? টেমপ্লেট। অর্থাৎ যে কোনো কিছু তৈরি করতে গেলে একটা টেমপ্লেট লাগে। তো এই টেমপ্লেট থেকে কি করা হবে? ডিএনএ তৈরি করা হবে, নতুন একটা ডিএনএ তৈরি করা হবে। এছাড়া কি লাগবে? নিউক্লিওটাইড লাগবে। কি থাকবে? অনেকগুলো নিউক্লিওটাইড থাকবে, যেখান থেকে কি আসবে? যেখান থেকে আমাদের নিউক্লিওটাইড আসবে এবং শক্তি আসবে। তাহলে কি কি থাকতে পারে? ডিএ, এটিপি। এটিপি মানে কি? শক্তি দিবে। ডি জিটিপি। জিটিপি মানে কি? ডি মানে হচ্ছে ডিঅক্সি, ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি গুয়ানোসাইন ট্রাইফসফেট। তারপর কি? টিটিপি। ঠিক আছে, এরকম কি থাকবে তোমার? ডিঅক্সি থায়ামিন ট্রাইফসফেট। এগুলোর নামকরণ করছি না আমরা? তাহলে দেখো এই জিনিসগুলো সে থাকবে। আর কি থাকবে? কিছু এনজাইম থাকবে, কিছু প্রোটিন থাকবে। এনজাইমগুলো আমরা অলরেডি বলছিলাম যে হেলিকেজ থাকবে, ডিএনএ পলিমারেজ থাকবে, তোমার টপো আইসোমারেজ থাকবে, এসএসবিপি থাকবে। তারপরে তোমার
আরো কিছু এনজাইম থাকবে, ডিএনএ পলিমারেজ 1 2 3, এরকম এনজাইম গুলো থাকবে। এই এনজাইম গুলো কি করবে, এই প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করবে। আর 3 নাম্বার কি বলছিলাম, যে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে প্রাইমার থাকবে। কি থাকবে? প্রাইমার, মনে রাখবা। এখানে একটা প্রাইমার যুক্ত করতে হবে, তো প্রাইমার অবশ্যই এখানে লাগবে। ওকে। আচ্ছা, তাহলে দেখো, এই পদ্ধতিটা আমাদের তোমাদের সৃজনশীলও আসে, আবার অবজেক্টিভে কিন্তু অনেক কোশ্চেন আসে এখান থেকে, কোন এনজাইম কি করে, হ্যাঁ, কোথায় কি হয় এটা। তো আমরা দেখো যখন ডিএনএটা পড়ছিলাম, ডিএনএর মধ্যে পড়ছিলাম যে যদি আমরা এটাকে সোজাভাবে লিখি, ধরো যে আমরা জানি এটা যদি 3 প্রাইম প্রান্ত হয় এটা হবে 5 প্রাইম প্রান্ত, এটা যদি 5 প্রাইম হয় এটা হবে কি 3 প্রাইম। ঠিক আছে? অর্থাৎ যখন আমরা ডিএনএটাকে আঁকছিলাম, একটা ছিল 3 প্রাইম প্রান্ত, একটা ছিল 5 প্রাইম, আর এটা 5 প্রাইম হলে এটা 3 প্রাইম হবে। সো প্রথমে আমাদের যেটা করতে হবে, তোমার রেপ্লিকেশন ফর্ক তৈরি করতে হবে। কি করতে হবে? রেপ্লিকেশন ফর্ক তৈরি করতে হবে। অর্থাৎ রেপ্লিকেশন ফর্কটা কি, ডিএনএ অণুর যে কোনো একটা জায়গায় ভেঙে যাবে, ভেঙে দুই পাশ থেকে ভাঙবে, শুধু এক পাশ থেকে না, দুই পাশ থেকে ভেঙে যাবে, ভেঙে একটা ফ্রক তৈরি করবে, যেই ফ্রকটা কি করবে, ডিএনএ রেপ্লিকেশনের সূচনা ঘটাবে। অর্থাৎ প্রথমত আমাদের কি করতে হবে, 1 নাম্বার কাজ, ডিএনএ রেপ্লিকেশনের ফ্রক তৈরি করা। এই জন্য একটা কি লাগবে, অরিজিন বিন্দু লাগবে। এটাকে বলে অরি বিন্দু। কি লাগবে? অরি বিন্দু বা অরিজিন অফ রেপ্লিকেশন, এটাকে কি বলা হয়? অরিজিন অফ রেপ্লিকেশন, এটা আমরা দেখবো এখন, অরিজিন অফ রেপ্লিকেশন। তাহলে খেয়াল করো, যদি এটা ডিএনএ হয়, ধরো আমরা এটা কিভাবে লিখি, বলো। ধরো এটা একটা ডিএনএ, তো এই যে এইখান থেকে ধরো ভাঙা কাজ শুরু হয়েছে, এখান থেকে ভাঙা কাজ শুরু হয়েছে। আচ্ছা, যদি এখান থেকে ভাঙে, তাহলে কি হবে বলো তো? এরকম হবে না জিনিসটা? দেখো, ধরো এখান থেকে ভাঙা শুরু হয়েছে, ওই থেকে ভাঙা শুরু হয়েছে এখান থেকে। এখন এখানে একটা তোমার কি আসবে, এনজাইম আসবে, তার নাম কি? হেলিকেজ এনজাইম। কি আসবে? হেলিকেজ এনজাইম আসবে। এই হেলিকেজ এনজাইমটা আসে, এই প্রথমে কি করবে, হেলিকেজ এনজাইমটা এসে প্রথমে এটাকে প্যাচটা খুলে দিবে। তাহলে দেখো হেলিকেজ এনজাইমের কাজ কি, ডিএনএ প্যাচটাকে খুলে দেওয়া, এটা হচ্ছে প্রথমত হেলিকেজ এনজাইমের কাজ। তাহলে দেখো হেলিকেজ এনজাইম কি করলো, তোমার এখানে রেপ্লিকেশনের জন্য ডিএনএ এর একটা প্যাচ খুলে দিল। ডাবল হেলিক্সের প্যাচটা খুলে দিল কে? হেলিকেজ এনজাইম। এই যে প্যাচ খুলে দিল, এটাকে বলা হয় পুরা কি, এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। এটাকে কি বলা হয়? রেপ্লিকেশন ফর্ক। এখন সে কি করতে পারবে, রেপ্লিকেশনের জন্য কিছু জিনিস আনতে পারবে এখানে। ফর্ক মানে কি, একটা এমন একটা জিনিস তৈরি করা যেখান থেকে রেপ্লিকেশন শুরু হইতে পারে, যেখান থেকে ডিএনএ রেপ্লিকেশনটা কি হইতে পারে, শুরু হইতে পারে, এটাকে বলা হয় ফর্ক। এখন আসো, হেলিকেজ কি করবে, শক্তিটা কোথা থেকে নিবে বলো তো? এটিপি থেকে নিবে। কই থেকে নিবে? এটিপি থেকে শক্তিটা নিবে। হেলিকেজ এনজাইম কি করবে, এটিপি থেকে শক্তিটা নিয়ে এটাকে ভাঙতে শুরু করবে। এখন যখন ভাঙার কাজ শেষ হবে, তখন তারা কি করতে চাইবে বলো তো? আবার আগের মতো হইতে যাবে, যে আমি আবার পেঁচাবো। এখন বলো, যখন এই প্যাচটা খুলে গেছে, তখন কোন বন্ধনটা ভাঙছে সর্বপ্রথম? হাইড্রোজেন বন্ধন। তোমরা জানো অ্যাডিনিন এবং থায়ামিন কি করে, দুইটা হাইড্রোজেন বন্ধন থাকে, এবং সাইটোসিন এবং গুয়ানিনে কি থাকে, তিনটা হাইড্রোজেন বন্ধন থাকে। এই বন্ধনগুলো খুলে গেছে না? যার কারণেই তো কি, আমাদের প্রথমত নিউক্লিওটাইডের মধ্যে যে হাইড্রোজেন বন্ধনগুলো আছে সেটা খুলে গেছে এখানে। এই খুলে যাওয়া বন্ধন যাতে আবার আগের মতো না হয়, আর ডাবল হেলিক্সটা যাতে আগের মতো না হতে পারে, সেজন্য দুইটা এনজাইম আসে, তার নাম হচ্ছে টপোআইসোমারেজ। টপোআইসোমারেজ কি করে, টপোআইসোমারেজ আইসা বলে যে তোমাকে আমি আগের মতো আর ডাবল হেলিক্সের মতো প্যাচেতে দিব না। ঠিক আছে? তাহলে টপোআইসোমারেজটা আসলো। টপোআইসোমারেজের কাজ কি, যে যে স্ট্র্যান্ড দুইটা হচ্ছে খুলে গেছে প্যাচটা, সেটাকে নতুন ভাবে সে আর জোড়া হইতে দিবে না, এই দুইটা প্যাচকে আবার আগের মতো হইতে দিবে না। এতটুকু বুঝছো?
এরপরে আসবে আরেকটা এনজাইম, তার নাম এসএসবিপি। এসএসবিপি মানে কি? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। কি? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তো এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনের কাজ কি? এই যে অ্যাডিনিন এবং থায়ামিন, এরা কিসের মাধ্যমে যুক্ত ছিল? দুইটা হাইড্রোজেন বন্ধন। আর সাইটোসিন এবং গুয়ানিন কি ছিল? তিনটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত ছিল। এই যে তোমার সাইটোসিন এবং গুয়ানিন এবং অ্যাডিনিন এবং থায়ামিন হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত ছিল, এই বন্ধনগুলো কি ভেঙে গেছে না? এখন তারা কি চাইবে? আবার বন্ধন গঠন করতে চাইবে না? অবশ্যই চাইবে। এই বন্ধনটা যাতে না হইতে পারে সেজন্য কে কাজ করে? এসএসবিপি। তাহলে এসএসবিপি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন হচ্ছে তোমার কি করবে? এই বন্ধনগুলোকে আর আগের মতো হইতে দিবে না। ঠিক আছে? এটা হলো এসএসবিপির কাজ। আর আদি কোষের ক্ষেত্রে খেয়াল করো, আদি কোষের ক্ষেত্রে কি হয়? আদি কোষের ক্ষেত্রে আরেকটা এনজাইম কাজ করে, এটা তো প্রকৃত কোষ। আদি কোষের ডিএনএ কেমন হয় বলো? বৃত্তাকার হয়। কি হয়? বৃত্তাকার ডিএনএ হয়। ওইখানে এসএসবিপি কাজ করতে পারে না, সেখানে কাজ করে কে? গাইরেজ এনজাইম। কি এনজাইম? গাইরেজ এনজাইম। এই গাইরেজ এনজাইমটা হচ্ছে তোমার আদি কোষে কাজ করে। ঠিক আছে? তাহলে প্রথম ধাপটা বুঝলাম যে প্রথমে কি তৈরি হবে? একটা অরি বিন্দু, মানে অরিজিন অফ রেপ্লিকেশন, এটা সূচনা অঞ্চল তৈরি করবে। ঠিক আছে? তার জন্য কি হইতে হবে? ডিএনএটাকে পরস্পর থেকে পৃথক হইতে হবে। অণু দুইটাকে বা সূত্র দুইটাকে কি করতে হবে? পৃথক করতে হবে। পৃথক করার জন্য কোন এনজাইম আসবে? হেলিকেজ এনজাইম। হেলিকেজ এনজাইম আইসা সেই প্যাচটাকে খুলে দিবে। এবং হেলিকেজ এনজাইম শক্তিটা পাবে কই থেকে? এটিপি থেকে। এরপরে টপো আইসোমারেজ এনজাইমটা আসবে। এই এনজাইমের কাজ কি? এই প্যাচটা যে খুলে গেছে এটা যেন আগের মতো আর না পেঁচিয়ে যায় সেটা সে দেখবে, অর্থাৎ ডাবল হেলিক্স যেন আগের মতো না হইতে পারে। এসএসবিপির কাজ কি? যাতে অ্যাডিনিন এবং থায়ামিন, সাইটোসিন এবং গুয়ানিন এরা যাতে আগের মতো হাইড্রোজেন বন্ধন করতে না পারে সেটা সে দেখবে। সুতরাং সে এই কাজটা করবে। এখন এখন খেয়াল করো, এতক্ষণ যে আমরা জিনিসটা দেখলাম, রেপ্লিকেশন ফর্ক। ঠিক আছে? দেখো, এখন এইটা হলো সার্চ হয়ে গেছে। কি হয়ে গেছে এটা? সার্চ হয়ে গেছে। সার্চ হয়েছে কিভাবে বলো তো? এইখানে কি আছে? নিউক্লিওটাইড আছে। কি আছে? নিউক্লিওটাইড। এগুলো কি? এটা একটা নিউক্লিওটাইড। ঠিক আছে? এখন শুধু কি ডিএনএ যখন রেপ্লিকেশন হবে শুধু কি এখানে আসবে? না, এখানে না। এরকম অসংখ্য জায়গায় কি হবে? রেপ্লিকেশন করতে থাকবে। এরকম অসংখ্য জায়গায় ডিএনএ। তো তারা তৈরি করবে একটা রেপ্লিকেশন বাবেল। কি তৈরি করবে? এরকম রেপ্লিকেশন বাবেলটা হচ্ছে ফাঁকা স্থান। রেপ্লিকেশন বাবেলটা কি? একটা ফাঁকা স্থান। তো রেপ্লিকেশন বাবেল সৃষ্টি করবে। এরকম অসংখ্য কি করবে? রেপ্লিকেশন বাবেল সৃষ্টি হবে। যখন রেপ্লিকেশন বাবেল গুলো একসাথে হবে তখন তারা কি করবে? একটা বড় একটা বৃহৎ ছাঁচের মতো হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন খেয়াল কর। এখন কি হবে? এটা যদি 3 প্রাইম প্রান্ত হয়, এটা কোন প্রাইম প্রান্ত? এই পাশে একটা, এটা 5 প্রাইম। এটা যদি 5 প্রাইম হয়, এটা কোন প্রাইম? এটা 3 প্রাইম। খেয়াল করো, এটা 3 প্রাইম হইলে এটা 5 প্রাইম, আর এটা 5 প্রাইম হইলে এটা কি? 3 প্রাইম। ঠিক আছে? আচ্ছা, এখন কি যুক্ত হবে? প্রাইমার যুক্ত হবে। কি যুক্ত হবে? প্রাইমার। এখন ডিএনএ যে পলিমারেজ এনজাইমটা আছে সেখানে তারা কি করবে? নতুন একটা স্ট্র্যান্ড তৈরি করবে। অর্থাৎ এই এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে কি হবে? নতুন একটা স্ট্র্যান্ড তৈরি হবে। নতুন একটা স্ট্র্যান্ড তৈরি হবে। ঠিক আছে? এটাকে বলা হয় আরএনএ প্রাইমার। আরএনএ কি একসূত্রক কিনা? আরএনএ হচ্ছে একসূত্রক। ঠিক আছে? তাহলে এই আরএনএ প্রাইমার কি করবে? এই পাশে এখন যুক্ত হইতে থাকবে। কোন প্রান্তে যুক্ত হবে বলো তো? 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে যাচ্ছে। এটা কি? 3 প্রাইম থেকে 5 প্রাইম। তাহলে এটা উল্টা পাশে আছে না আরএনএ প্রাইমারটা? তাহলে ওর প্রান্তটা কি হবে? 5 প্রাইম থেকে 3 প্রাইম। খেয়াল করো, যেহেতু মনে রাখবা প্রাইমার সবসময় কোথায় যুক্ত হবে?
প্রাইমার যুক্ত হবে 3 থেকে 5 প্রাইমের দিকে। যেহেতু সে 3 থেকে 5 প্রাইমের দিকে যাচ্ছে, নতুন যে ফর্কটা তৈরি হইলো, যে প্রাইমারটা যুক্ত হইলো, এটা কোন দিকে যাবে? 5 প্রাইম থেকে 3 প্রাইম। ঠিক তেমনি ভাবে নিচের দিকে যেটা, এটাও কিন্তু 3 থেকে 5-এর দিকে আসবে। 3 থেকে 5-এর দিকে এদিকে আসতেছে, ঠিক আছে, এদিকে আসতেছে। তাহলে এটা যদি 5 প্রাইম হয়, এটা কি হবে? 3 প্রাইম। কারণ কি, এটা 3 প্রাইম না? তাহলে দেখো, সব সময় প্রাইমার যুক্ত হয় কোথায়? 3 থেকে 5-এর দিকে। এখন যদি 3 থেকে 5-এর দিকে হয়, তাহলে দেখো, এটা যদি তোমার 3 থেকে 5-এর দিকে যায়, তাহলে কি এটা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাবে? উল্টা দিকে যুক্ত হচ্ছে না? উল্টা দিকে, উল্টা পাশে হচ্ছে না? তাহলে কি, এটা মাথায় রাখবা যে আরএনএ প্রাইমার কিন্তু যখন যুক্ত হবে, কোন দিকে যুক্ত হবে? 3 প্রাইম থেকে 5 প্রাইম। এবং এইটা কি হবে? এইটা, এই সূত্রটা কি হবে? 5 প্রাইম এবং 3 প্রাইম। এটা বুঝতে হবে যে যেহেতু এটা উল্টা ভাবে যুক্ত হচ্ছে, তাহলে এটা 5 প্রাইম প্রান্ত, এটা 3 প্রাইম প্রান্ত। তাহলে মনে রাখবা, ডিএনএ এর যে রেপ্লিকেশন ফর্কটা আছে, সবসময় 5 প্রাইম থেকে, সরি, 3 প্রাইম থেকে কোথায় যাবে? 5 প্রাইমের দিকে যাবে। আর যে আরএনএ প্রাইমারটা যুক্ত হয়েছে, এটার দিক হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম। তা নতুন যে স্ট্র্যান্ড, এটা কিন্তু তোমার 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে বর্ধিত হইলো। ঠিক তেমনি ভাবে এইটাও 5 প্রাইম, এটাও 3 প্রাইম, এই পাশে। ঠিক আছে, তাহলে উল্টা ভাবে যাচ্ছে আর কি। এখন দেখো, এখানে কি যুক্ত হয়ে গেল? আরএনএ প্রাইমার যুক্ত হয়ে গেল। তাহলে দেখো, প্রাইমার যুক্ত হবে কোন দিকে? এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে কে এটা কাজ করবে? প্রাইমারটাকে কে লাগাবে? আরএনএ প্রাইমাস, আরএনএ প্রাইমেস, এই এনজাইমটা, আরএনএ প্রাইমেস। এখন তোমাকে একটা জিনিস দেখাই। যখন আরএনএ প্রাইমার যুক্ত হইলো, উপরের দিকে, উপরের দিকে যে সূত্রটা আছে, এটা হচ্ছে লিডিং সূত্র। কি সূত্র? লিডিং সূত্র। আর নিচে যে যুক্ত হয়েছে, এটা হচ্ছে ল্যাগিং সূত্র। দেখো, উপরেরটা কি সূত্র? লিডিং সূত্র, আর নিচেরটা হচ্ছে ল্যাগিং সূত্র। তাহলে দেখো, মনে রাখবা, লিডিং মানে কি? উপরের যে আরএনএ প্রাইমারটা যুক্ত হয়েছে, সেটা নিরবিচ্ছিন্ন হবে। সেখানে নিউক্লিওটাইড গুলো কি আছে? নিরবিচ্ছিন্ন ভাবে যুক্ত হয়েছে, একদম নিরবিচ্ছিন্ন হবে, একটুও কি সে উলটপালট হয় নাই। যার সাথে যেটা, তার সাথে সেটাই যাবে। সেখানে কোনো গ্যাপ নাই। সেখানে কি নাই? কোনো গ্যাপ নাই। কিন্তু নিচের যে সূত্রটা যুক্ত হবে, সেখানে থাকবে গ্যাপ, থাকবে কি থাকবে? গ্যাপ থাকবে, মাঝে মাঝে কিছু গ্যাপ থাকবে। অর্থাৎ ল্যাগিং মানে কি? ল্যাগ করা। অর্থাৎ সেখানে অবশ্যই কিছু গ্যাপ থাকবে, কিছু গ্যাপ থাকবে, মাঝখানে মাঝখানে কিছু গ্যাপ থাকবে। এটাকে বলা হয় ল্যাগিং সূত্র। কি বলা হয়? ল্যাগিং সূত্র। তাহলে মনে রাখবা, লিডিং সূত্রটা হচ্ছে যেই সূত্রটা কি রেপ্লিকেশন ফর্কের মধ্যে একদম নিরবিচ্ছিন্ন ভাবে যুক্ত হয়, সেটা হচ্ছে লিডিং সূত্র। আর যেটা হচ্ছে মাঝখানে মাঝখানে ল্যাগ দেয়, মানে অবিচ্ছিন্ন ভাবে থাকে, সেটা হচ্ছে ল্যাগিং সূত্র। ঠিক আছে, লেখে নাও এটা, লিডিং সূত্র, ল্যাগিং সূত্র। আচ্ছা, এই যে তোমার ল্যাগিং সূত্রের মধ্যে তোমার কি একটু খন্ড খন্ড যে জিনিসগুলো আছে, এই ল্যাগিং সূত্রে এটাকে বলে ওকাজাকি খণ্ড। কি বলা হয়? ওকাজাকি খণ্ড। ল্যাগিং সূত্রে এটাকে কি বলা হয়? ওকাজাকি খণ্ড। এই ওকাজাকি খণ্ডগুলোকে জোড়া লাগানোর জন্য একটা এনজাইম লাগে, তার নাম লাইগেজ এনজাইম। কি এনজাইম লাগে? লাইগেজ এনজাইম। পরে কি করবে? এই লাইগেজ এনজাইমটা আইসা এই ওকাজাকি খণ্ডগুলোকে একসাথে যুক্ত করবে। তাহলে ওকাজাকি খণ্ডকে জোড়া লাগায় কে? লাইগেজ এনজাইম।
এবার লাস্ট যে ধাপটা সেটা কি? ডিএনএ প্রুফ রিডিং এবং মেরামত করতে হবে। কি করতে হবে? ডিএনএ প্রুফ রিডিং এবং মেরামত করতে হবে। অর্থাৎ প্রুফ রিডিং মানে কি, ডিএনএটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, কোনো মিসম্যাচ আছে কিনা, সেটা তারা কি করবে? রিপেয়ার করবে। এটার জন্য কোন কোন এনজাইম কাজ করে? ডিএনএ প্রুফ রিডিং ও মেরামত, এটার জন্য কোন কোন এনজাইম কাজ করে? ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 3, এবং কিছু কমপ্লেক্স আসবে, রিপেয়ার কমপ্লেক্স, রিপেয়ার কমপ্লেক্স। এইগুলো আসার পরে কি করবে? ডিএনএর যেখানে যেখানে সমস্যা আছে সেখানে সেখানে তারা কি করবে? তোমার রিপেয়ার করে দিবে, মিসম্যাচ থাকলে সেটাকে ঠিক করে দিবে। তো তারা মিসম্যাচ গুলোকে তারা ঠিক করে দিতে পারে। তো মানুষের যে তোমার ডিএনএ গুলো আছে বা জিন গুলো আছে, তো এখানে তোমার 1000টার মধ্যে, কটার মধ্যে? 1000টা জিনের মধ্যে মাত্র একটার মধ্যে, কটার মধ্যে? একটার মধ্যে তোমার কি হইতে পারে? মিসম্যাচ হইতে পারে। এটা হইতে পারে, ঠিক আছে? মিসম্যাচের কারণে কি হয়? যদি ডিএনএ মিসম্যাচ হয় তাহলে ক্যান্সার হইতে পারে, অন্যান্য রোগ হইতে পারে, যেমন চর্মরোগ যেগুলো আছে তোমার, জেরোডার্মা পিগমেন্টেশন, দেন কোলন ক্যান্সার, এই যে এইসব জাতীয় অনেকগুলো রোগ মিসম্যাচের কারণে হইতে পারে, ঠিক আছে? তাহলে কি হইতে পারে? কোলন ক্যান্সার হইতে পারে মিসম্যাচের কারণে, জেরোডার্মা পিগমেন্টেশন হইতে পারে, এটা হলো চর্মরোগ, ঠিক আছে? স্কিন ক্যান্সার হইতে পারে, স্কিন ক্যান্সার হইতে পারে। এই রোগগুলো তোমার কি হইতে পারে? মিসম্যাচের কারণে হইতে পারে। মনে থাকবে? তাহলে দেখো, ডিএনএ রেপ্লিকেশনটা অনেক বড় করে লেখা আছে না বই, তোমার এত বড় করে সব পড়ার দরকার নেই, তুমি জাস্ট শুধুমাত্র মেইন মেইন জিনিসগুলো ফোকাস করবা। যখন তুমি লিখবা খাতার মধ্যে, চিত্র আঁকবা 4টা, কটা চিত্র আঁকবা? 4টা চিত্র আঁকবা। আর হচ্ছে প্রতিটা চিত্রের নিচে নিচে 2টা 3টা করে লাইন লিখবা, যেগুলো ইম্পর্টেন্ট লাইন, বিশেষভাবে এনজাইম এবং প্রাইমার যুক্ত করার যে লাইনগুলা, সেগুলো সুন্দর মতো লিখবা, ঠিক আছে? কারণ তোমার নাম্বার 4 মার্ক, তুমি যদি বইয়ের সব লাইন লিখতে চাও তোমার তোমার 5 পৃষ্ঠা লাগবে। তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমে তো এনজাইম গুলো সুন্দর মতো লিখতে হবে, যে কোন এনজাইম কোন প্যাচটা খুলতেছে, প্রথম বিন্দুটা মানে অরি বিন্দু, অরিজিন অফ রেপ্লিকেশন, তারপর রেপ্লিকেশন ফর্ক, এই জিনিসগুলো দেখাই দিতে হবে সুন্দর মতো, ঠিক আছে? এই জিনিসগুলো সুন্দর মতো দেখাই দিতে হবে। তারপর কোনটা দেখাবা? যখন প্রাইমার যুক্ত করবা, প্রাইমার যুক্ত করার সময় কি লাগবে? প্রাইমেজ এনজাইম লাগবে, এটা সুন্দর মতো দেখাবা চিত্র সহকারে। তারপর লাস্টে কি করবা? যখন সূত্রটা খুলে যাবে আর কি, যে ওকাজাকি খন্ড এবং প্রুফ রিডিং, এই ধাপটা দেখাবা একটু চিত্র দিয়ে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ আমাদের মেইন মেইন যেগুলো আছে, যেমন এনজাইম, টপওয়াইসোমারেজ, হেলিকেজ, এসএসবিপি, তারপর তোমার ওকাজাকি খন্ডকে কারা লাগাচ্ছে, তারপরে তোমার এই যে কি বলে, আরএনএ প্রাইমারকে যুক্ত করতেছে কে, প্রাইমেজ এনজাইম, এই ধাপগুলোর খুব সুন্দর মতো ব্যাখ্যা লাগবে পরীক্ষার সময়, ঠিক আছে? তো প্রথমত তাহলে ইয়া বলো তো, ফাবিয়া বলো তো যে কি কি ধাপ আমরা বললাম, মানে এটার ধাপগুলো বলো তো জাস্ট, কি কি তুমি লিখবা পরীক্ষার খাতায়, প্রথম থেকে বলো। পারবা কি, নাকি পড়তে হবে আবার? হুম। নেক্সট ক্লাসে বলবো নি। আচ্ছা, এমনি কি বুঝছো, আর জাস্ট এতটুকুই বলো, যতটুকু বুঝছো বলো, শুধু বোঝাটুকু বলো, মুখস্থ কিছু বলতে হবে না, বলো। আচ্ছা, মানে এটা ডিএনএ রেপ্লিকেশনটা আসলে কি হয়, কি কি ধাপ অতিক্রম করতে হয়, জাস্ট এগুলা বলো। বলতে পারবা? হুম। রিয়া পারবা? রিয়া?
হ্যাঁ, আচ্ছা বলো, ভাবিয়া বলো। না, থাক, রিয়াই বলি। আচ্ছা তুমি বলো আগে, তারপরে ইয়া বলতেছে। বলো। যে রেপ্লিকেশন বাবল সৃষ্টি করবে, হুম। কি আর সৃষ্টি? যে ডিএনএ, যেটা ডিএনএ যে সূত্রটা থাকবে এটা হবে 3 থেকে 5-এর মধ্যে। আর আরএনএ থেকে যে সূত্রটা আসবে এটা হচ্ছে 5 থেকে 3-এর। হুম, এটা তো বুঝলাম। আর হ্যাঁ, প্রথমে কি হবে আগে বলো, প্রথম পয়েন্টটা কি, মানে তৈরি করতে হবে কি আগে? তোমার ডিএনএ রেপ্লিকেশনের জন্য লাগবে কি, অরিজিন অফ রেপ্লিকেশন, মানে রেপ্লিকেশন ফর্ক লাগবে, এটা আগে বলবো না? রেপ্লিকেশন ফর্ক তো লাগবে, তারপর সে না অন্য কিছু। হুম, বলো। তারপরে? পারবো না এখন। কেন পারবো না কেন? এখনই তো তোমাকে শিখতে হবে এটা, দেখো আমি আবার বলি। প্রথমত কি লাগবে? অরিজিন অফ রেপ্লিকেশনের জন্য একটা অরি বিন্দু লাগবে। ডিএনএ এর যে দুইটা প্রান্ত থেকে প্যাচটা খুলে যায়, এটাই হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। অর্থাৎ অরিজিন অফ রেপ্লিকেশনটা এখান থেকে শুরু হয়। ঠিক আছে? তারপরে এই যে এই বিন্দুটা, আর এই পাশে ধরো এই বিন্দুটা। হ্যাঁ, এই বিন্দুটা ধরলাম, রেপ্লিকেশন ফর্ক তৈরি হইলো। তারপরে কে করবে এটা? হেলিকেজ এনজাইম করবে। কে করবে? হেলিকেজ এনজাইম। তারপর হেলিকেজ এনজাইমটা যে করলো, প্যাচটা খুলে দিল, ডাবল হেলিক্সের যে সূত্র প্যাচ গুলো সেটা খুলে দিল। এই প্যাচটা যাতে আগের মতো আবার না তৈরি হয়, এই জন্য একটা এনজাইম কাজ করবে, তার নাম তোমার কি, টপো আইসোমারেজ। নাম কি? টপো আইসোমারেজ। এখন এই যে প্যাচটা খুলে গেছে, আমরা কি জানি এখানে কি থাকে? নিউক্লিওটাইড থাকে না প্যাচের মধ্যে? প্রতিটা প্যাচের মধ্যে 10টা করে কি থাকে? নিউক্লিওটাইড থাকে। 10টা করে সিঁড়ি থাকে। সেই সিঁড়ির মধ্যে কি থাকে? নিউক্লিওটাইড থাকে। এখন তাদের মধ্যে কি বন্ধন আছে? হাইড্রোজেন বন্ধন। সেই হাইড্রোজেন বন্ধন যাতে আবার আগের মতো না লাগে, এই জন্য কোন এনজাইম কাজ করে? এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তারপরে কি তৈরি হয়? রেপ্লিকেশন বাবল তৈরি হয়। সেই বাবল গুলো যখন একসাথে যুক্ত হয় তখন কি হয়? একটা তোমার সাচ তৈরি হয় বা টেমপ্লেট তৈরি হয়। তাহলে এরকম একটা সাচ বা টেমপ্লেট তৈরি হবে, যেটা এটা হলো সাচ। হ্যাঁ, এখন কি যুক্ত হবে এখানে? আরএনএ প্রাইমার যুক্ত হবে। এটা যদি 3 প্রাইম প্রান্ত হয়, এটা 5 প্রাইম প্রান্ত। এটা 5 প্রাইম প্রান্ত হলে এটাকে 3 প্রাইম প্রান্ত। ঠিক আছে? এখন আরএনএ প্রাইমার কোথা থেকে যুক্ত হবে? অবশ্যই এই যে দেখো এই থ্রি, এদিক থেকে যাবে, এদিক থেকে। ঠিক আছে? আবার আরেকটা যখন যুক্ত হবে এদিক থেকে আসবে, এদিক থেকে, এই যে এই দিক থেকে আসবে। কেন? সবসময় 3 থেকে 5-এর দিকে যাচ্ছে। তাহলে যদি এরা 3 থেকে 5-এর দিকে যায়, তাহলে এরা কি হবে? এরা হবে 5 আর 3। এরা হবে কি? 5 আর 3। তাহলে এটা হবে কি? 5, এটা হবে 3। বুঝো? এটা বুঝলাম। তাহলে আরএনএ প্রাইমার যুক্ত হয়ে গেল আস্তে আস্তে। কে তৈরি করতেছে? যুক্ত করতেছে আরএনএ প্রাইমেস। হয়ে গেল। এখন আরএনএ প্রাইমেস যুক্ত হওয়ার পরে কি? উপরেরটাকে বলি আমরা লিডিং সূত্রক, নিচেরটাকে বলি ল্যাগিং সূত্রক। কারণ কি? উপরের যেই নিউক্লিওটাইড গুলো যুক্ত হবে, যে সূত্রটা যুক্ত হবে, যে আরএনএটা যুক্ত হবে, সেটা থাকবে নিরবিচ্ছিন্ন হবে। সেখানে নিউক্লিওটাইড গুলো কি থাকবে? নিরবিচ্ছিন্ন ভাবে কি হবে? যুক্ত হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। আর নিচের যেটা, এটা কিন্তু অল্প 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 গ্যাপ সৃষ্টি করবে, একটু পর পর গ্যাপ সৃষ্টি করবে, ল্যাগ দিবে, ল্যাগ। সেই গ্যাপ গুলোতে একত্রিত করে আমরা বলি ওকাজাকি খণ্ড। এক একটা খণ্ডকে বলি আমরা ওকাজাকি খণ্ড। এই ওকাজাকি খণ্ডের সাথে যাতে তারা সুন্দর মতো মিল করতে পারে, এই জন্য আমরা কি করি? একটা এনজাইম ব্যবহার করি, তার নাম লাইগেজ এনজাইম। তার নাম কি? লাইগেজ এনজাইম। তার মানে লাইগেজ এনজাইমের কাজ কি? লাগানো। কি লাগানো? ওকাজাকি খণ্ডকে লাগানো। লাগানোর পরে তারা কি করবে? এখন ডিএনএ প্রুফ রিডিং করবে, মেরামত করবে। কি কি প্রুফ রিডিং করবে? যে কোথাও মিসম্যাচ আছে কিনা, কোথাও সমস্যা আছে কিনা, অ্যাডিনিনের সাথে থায়ামিন লাগছে কিনা, অ্যাডিনিনের সাথে থায়ামিন লাগছে কিনা, গুয়ানিনের সাথে সাইটোসিন লাগছে কিনা। যদি এরকম হয় যে অ্যাডিনিনের সাথে তোমার গুয়ানিন লেগে গেছে, তাহলে কি হবে? এটা সে বাদ দিয়ে দিবে। যদি গুয়ানিনের সাথে দেখা যে থায়ামিন লাগছে, বাদ দিয়ে দিবে। কারণ এটা আমরা হইতে দিব না, ডিএনএ হইতে দিবে না সেটা। ঠিক আছে? এই জন্য কি লাগবে? প্রুফ রিডিং লাগবে।
মিসম্যাচ থাকলে সেটা বাদ দিয়ে দিবে। ঠিক আছে। কে কে করবে? ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 3, রিপেয়ার কমপ্লেক্স, এরা এসে সেটা করবে। এখন বুঝছো ফাবিয়া? এখন বলতে পারবা কি? বুঝছি তো, কিন্তু এটা কি একবারে বলা সম্ভব এখন? আচ্ছা ঠিক আছে, একবার পড়লে আশা করি ঠিক হয়ে যাবে। তাহলে এখন আমরা ডিএনএ রেপ্লিকেশনটা পড়লাম, এখন আসা হচ্ছে ট্রান্সক্রিপশন। রেপ্লিকেশনটা তো একটু বড় তো, কিন্তু ট্রান্সক্রিপশনটা একদমই ছোট, বুঝছো? ট্রান্সক্রিপশনের জন্য কি লাগবে? ট্রান্সক্রিপশন মানে হচ্ছে ডিএনএ থেকে কি তৈরি করা? এমআরএনএ তৈরি করা। কি তৈরি করা? এমআরএনএ। অর্থাৎ ডিএনএ থেকে আমরা কি তৈরি করব? এমআরএনএ। এমআরএনএ থেকে পরে কি হবে? প্রোটিন হবে। তাহলে আমাদের আসল উদ্দেশ্য কি? এখন এমআরএনএ তৈরি করে দেওয়া। এটাকে বলা হয় কি? ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। ঠিক আছে। এখন এখানে ধাপ আছে কয়টা? তিনটা ধাপ। তিনটা ধাপ আছে। একটা হচ্ছে তোমার কি, ইনিশিয়েশন, ইনিশিয়েশন, ইলংগেশন এবং টার্মিনেশন। মানে কি? ইনিশিয়েশন মানে সূচনা, ইলংগেশন মানে হচ্ছে বর্ধিতকরণ, টার্মিনেশন মানে হচ্ছে শেষ, সমাপ্তি বিন্দু। তাহলে সূচনা বিন্দু, বর্ধিত করা এবং সমাপ্তি বিন্দু, এই তিনটা আমাদের কাজে লাগবে। এখন কি কি লাগবে? জিনিসগুলো আমাদের জানতে হবে যে ট্রান্সক্রিপশনের জন্য কি কি লাগে। আমরা একটু আগে পড়ছি রেপ্লিকেশনের জন্য কি কি লাগে, এখন পড়বো হচ্ছে ট্রান্সক্রিপশনের জন্য কি কি লাগে। ঠিক আছে। তাহলে কি কি প্রয়োজন? প্রয়োজনীয় বস্তু, এক নম্বর হচ্ছে ডিএনএ সাচ লাগবে। কি লাগবে? ডিএনএ সাচ। কারণ সাচ ছাড়া, এটা ছাড়া তো তোমার আরএনএ তৈরি হবে না। আরএনএ কি তৈরি হবে? হবে না। তাহলে কি লাগবে? ডিএনএ সাচ লাগবে বা টেমপ্লেট লাগবে, এটাকে আমরা বলি টেমপ্লেট। ঠিক আছে। দুই নাম্বার লাগবে আরএনএ পলিমারেজ এনজাইম। এখানে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট এনজাইমটার নাম কি? আরএনএ পলিমারেজ এনজাইম। ঠিক আছে, আরএনএ পলিমারেজ এনজাইম, আরএনএ পলিমারেজ এনজাইম। আর কি লাগবে? তিন নম্বরে তোমার লাগবে কিছু অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, গুয়ানোসাইন ট্রাইফসফেট, সাইটিডিন ট্রাইফসফেট, ইউরাসিল ট্রাইফসফেট। ঠিক আছে। যেমন ডিএনএ দেখতে কি লাগছিল, ওইখানে কি লাগছিল? ডি এটিপি, ডি জিটিপি, ডি সিটিপি, এরকম লাগছিল না? আচ্ছা, তাহলে এখানেও এগুলো লাগবে। কি হবে এখানে? সরি, কি, তাহলে ওইখানে শুধুমাত্র আমরা ডি যুক্ত করছিলাম, তাই না? কারণ ডিঅক্সি, ডিএনএ মানে ডিঅক্সি, এখানে লাগবে ডিএনএ। তো না, এখানে আমাদের লাগবে আরএনএ তৈরি করা, তো এখানে শুধু ডিটা বাদ যাবে। আচ্ছা, কি লাগবে? প্রোটিন লাগবে। কি লাগবে? প্রোটিন। প্রোটিন লাগবে। প্রোটিন লাগবে এবং কি লাগবে? রাইবো নিউক্লিওটাইড লাগবে। কি লাগবে? রাইবো নিউক্লিওটাইড। অলরেডি আমরা লিখছি এটা, এটিপি জিটিপি এগুলো লাগবে। আচ্ছা, তাহলে প্রথমত আমাদের ডিএনএটার গঠন আমরা জানি ডাবল হেলিক্স। কি? ডাবল হেলিক্স। তো এরকম আমরা ডাবল হেলিক্স একটা চিত্র আঁকলাম, ধরো আঁকলাম। ঠিক আছে। আঁকার পরে ধরো এইখানে এই বিন্দুতে আইসা একটা প্রমোটর আসলো। কি আসলো? প্রমোটর। কি আসবে? প্রমোটর। এবং আসবে হচ্ছে কি? আরএনএ পলিমারেজ এনজাইম। কি আসবে? আরএনএ পলিমারেজ এনজাইম।
তাহলে প্রথমত সূচনার জন্য আমাদের কি লাগবে? অবশ্যই এই ডিএনএটাকে ভাঙতে হবে। কি করতে হবে? ভাঙতে হবে। তাহলে দেখো, প্রথমে আসবো প্রোমোটর, এরপরে আসলো কি? আরএনএ পলিমারেজ এনজাইম। এখন কি হবে? এই প্যাচটা খুলে দিবে। এই প্যাচটা যদি খুলে দেয়, দেখো, একটা প্যাচ যদি খুলে দেয় তাহলে কি হবে? সেখানে কি থাকবে? 20টা নিউক্লিওটাইড থাকবে। কি থাকবে? 20টা নিউক্লিওটাইড। এটাকে বলি আমরা বেস পেয়ার। কি বলি? বেস পেয়ার। মানে একটা যদি প্যাচ খুলি সেখানে কি থাকবে? 20টা বেস পেয়ার থাকবে। তাহলে এই প্যাচটা খুলে গেল। ধরো, এই প্যাচটা এখানে খুলে গেল। এখানে যদি খুলে যায় মাঝখানেরটাতে, তো মাঝখানেরটা যদি খুলে যায় তাহলে কি হবে? এরকম হবে। ঠিক আছে? তাহলে 20টা বেস পেয়ার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20টা বেস পেয়ার আসলো। তাহলে একটা যদি প্যাচ খুলে যায় তাহলে সেখানে কয়টা বেস পেয়ার আসবে? 20টা। তাহলে 20টা করে বেস পেয়ার আসলো। ঠিক আছে? কারণ কি? একটা প্যাচের মধ্যে কয়টা সিঁড়ি থাকে? 10টা সিঁড়ি, মানে 10টা নিউক্লিওটাইড থাকে। তো দুইটা সিঁড়ি খুলে গেছে না? একটা প্যাচ খোলা মানে কি দুইটা সিঁড়ি খুলে যাওয়া। তাহলে কয়টা থাকবে বলো? 20টা। 10 10 20। এই পুরোটাকে বলা হয় বেস পেয়ার। কি বলা হয়? বেস পেয়ার। মনে রাখবা, প্রকৃত কোষের ক্ষেত্রে, প্রকৃত কোষের ক্ষেত্রে, ঠিক আছে, এটার সিকোয়েন্সটা কি? টাটা বক্স। টাটা বক্স। টাটা বক্স মানে কি? যে এখানে থায়ামিন আর অ্যাডিনিন প্রচুর পরিমাণে কি থাকবে? থায়ামিন এবং অ্যাডিনিন থাকবে। প্রচুর পরিমাণে কি থাকবে? থায়ামিন এবং অ্যাডিনিন। যে আদিকোষ হয়, আদিকোষে এই সিকোয়েন্সটা কি বলতো? টাটা এটি। টাটা এটি। এই টাটা এটি, এটা হচ্ছে আদিকোষে টাটা এটি। সিকোয়েন্সটা মনে রাখতে হবে। টাটা বক্সটা হচ্ছে প্রকৃত কোষে, আর আদিকোষে হচ্ছে টাটা এটি। আচ্ছা, তাহলে প্রথম বেস পেয়ারটা খুললো এবং কি বক্স যুক্ত হলো? টাটা বক্স। তাহলে এখানে বেস পেয়ার গুলো খুললো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আর নিচে 20টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ঠিক আছে? এটা যদি 3 প্রাইম প্রান্ত হয়, এটা কোন প্রাইম প্রান্ত? 5 প্রাইম। ঠিক আছে? এটা যদি 5 প্রাইম হয়, এটা হবে 3 প্রাইম। বুঝছো? আচ্ছা, এখন 2 নাম্বার ধাপ কি? 2 নাম্বার ধাপ হচ্ছে সূত্রক বর্ধিতকরণ। কি করা? সূত্রক বর্ধিতকরণ। এখন দেখো, এখন কি করলো? যে প্রোমোটর আর ওই যে আরএনএ পলিমারেজ আইসা এটাকে ভেঙে দিল একটা বন্ধন। আবার সে একটু পরে কি করবে? এর ডান পাশে যাবে বা বাম পাশে যাবে, ওইখানে যে আরেকটা খুলবে। আবার এভাবে কি পাশেরটা খুলবে, এবার আবার পাশেরটা খুলবে, এভাবে কি খুলতেই থাকবে। অর্থাৎ সে কি করবে? সূত্রক বর্ধিতকরণ করতেই থাকবে। মনে থাকবে? সূত্রক বর্ধিতকরণ করতে থাকবে। অর্থাৎ এইভাবে করে সে সূত্রক বর্ধিতকরণ করলো। এখন দেখো, যখন ট্রান্সক্রিপশন করতে হবে তখন শুধুমাত্র এই দিকে, এই দিকে কি হবে? প্রাইমার যুক্ত হবে। মানে আরএনএ প্রাইমার যুক্ত হবে এখানে। যেহেতু এমআরএনএ কয় সূত্রক? 1 সূত্রক। সুতরাং তোমাকে কি করতে হবে? এক পাশে নিউক্লিওটাইডকে যুক্ত করতে হবে, অন্য পাশে যুক্ত করা যাবে না। শুধুমাত্র এক পাশে যুক্ত করতে হবে। তাহলে কি এই পাশে, তাহলে 3 থেকে 5-এর দিকে গেল। তাহলে এটা যদি 3 প্রাইম হয় এই পাশে, এটা 5 প্রাইম। তাহলে এটা কি হবে? 5 প্রাইম 3 প্রাইম। নতুন যে সূত্রটা যুক্ত হইলো এটা কি? 5 প্রাইম 3 প্রাইম।
তাহলে এম আর এন এর যে স্ট্র্যান্ডটা, এটা কি 5 প্রাইম 3 প্রাইম, ঠিক আছে। আর এটা ছিল যুক্ত হয়েছে কোন দিকে, 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে। আচ্ছা, এখন 3 নাম্বার ধাপ, 2 নাম্বার ধাপটা পাইলাম কি, সূত্র বর্ধিতকরণ। 3 নাম্বার ধাপে কি হবে, সমাপ্তিকরণ। এখন তারা কি করবে, একটা সমাপ্তি স্থান খুঁজবে, ট্রান্সক্রিপশন সমাপ্তি করতে হবে। এই জন্য তারা একটা কি করবে, সমাপ্তি স্থান খুঁজবে। এই আরএনএ পলিমারেজ কি করবে, একটা সমাপ্তি স্থান খুঁজে দিবে, যেখানে ওইটা কি কেটে যাবে, যেখানে যে এটা সমাপ্ত হয়ে যাবে। এরপর আর কি হবে, ট্রান্সক্রিপশন হবে না। সমাপ্তিকরণ আবার বলেন। অর্থাৎ যখন সমাপ্তি হবে তখন ডিএনএ এর একটা স্থানে যে আরএনএ পলিমারেজ বলবে যে আমি আর সামনের দিকে যাচ্ছি না, এতটুকুই থাকবে, তখন ট্রান্সক্রিপশন শেষ। তাহলে আরএনএ পলিমারেজের কাজ হচ্ছে কি, তোমার সামনের দিকে অগ্রসর হইতে 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 এমন একটা জায়গায় পৌঁছানো যেখানে সে সমাপ্তি ঘোষণা করতে পারবে। এখন সে সমাপ্ত বন্ধ করে দিছে, মানে তার ট্রান্সক্রিপশনটা বন্ধ করে দিছে। এখন এই বেসটা খুলে যাবে। অর্থাৎ এই আরএনএটা কয় সূত্রক, এক সূত্রক। এটা হইতে পারে এইভাবে, এটা হইতে পারে এইভাবে, এটাই হোক এক সূত্রক হবে আর কি। তাহলে এই সূত্রের মধ্যে কয়টা ইয়ে আছে, নিউক্লিওটাইড আছে বলতো, 20টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16, 17, 18, 19, 20। যেহেতু 20টা বেস পেয়ার ছিল। এখন ধরো এটা ইউ, এটা এ, এটা জি। যদি এই সূত্রর এটা ইউ হয়, এটা এ হয়, এটা জি হয়, তাহলে তার বিপরীত পাশে কি লাগবে, একটা অ্যান্টিকোডন লাগবে। কি লাগবে, ইউ এর বিপরীতে, ইউরাসিলের বিপরীতে থাকবে অ্যাডিনিন, এটার বিপরীতে থাকবে ইউরাসিল, এবং গুয়ানিনের বিপরীতে থাকবে সাইটোসিন। কারণ কি, অ্যাডিনিন এবং ইউরাসিল বন্ধন গঠন করে, সাইটোসিন এবং গুয়ানিন এরা বন্ধন গঠন করে। তার মানে যেহেতু এটা আরএনএ, সো কি থাকবে, ইউরাসিল থাকবে, কখনো কিন্তু থায়ামিন দেওয়া যাবে না। থায়ামিন দেওয়া যাবে, দেওয়া যাবে না। তাহলে দেখো, এখন এটা কিন্তু সম্পূর্ণভাবে শুধুমাত্র আরএনএ হয়েছে। আমার লাগবে হচ্ছে এমআরএনএ। কি লাগবে, এমআরএনএ। তার মানে এই আরএনএটা কি, একটা প্রি আরএনএ, এটা একটা প্রি আরএনএ, এটা কিন্তু একটা ম্যাচিউর হয় নাই, এখন কি হয় নাই, ম্যাচিউর হয় নাই। এম মানে কি, মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ এর কাজ হচ্ছে বার্তা নিয়ে যাওয়া, তাই না। কোথায় নিয়ে যাবে, রাইবোজোমে নিয়ে যাবে। কেন, প্রোটিন তৈরি করতে হবে, তৈরি করতে হবে প্রোটিন। আমার আসল উদ্দেশ্য প্রোটিন তৈরি করা। এখন এমআরএনএ লাগবে, শুধু আরএনএ হইলে হবে না। তখন কি করবে জানো, যদি আমি এটাকে একটা আরএনএ ধরি, সরি, বুঝলাম কেন, এখানে তো বলা যেত। এখানে যদি আমরা একটা, এটা আরএনএ সূত্রক, এটা হলো কি প্রান্ত, 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম। এটা 5 প্রাইম, এটা কি 3 প্রাইম। এই 3 প্রাইম প্রান্তের মধ্যে, এই যে এইখানে, এইখানে 50 থেকে 150টা কি যুক্ত হবে জানো, অ্যাডিনিন যুক্ত হবে। অ্যাডিনিন কি, একটা নিউক্লিওটাইড। 100 থেকে 150টা কি যুক্ত হবে, অ্যাডিনিন যুক্ত হবে। এটাকে বলা হয় পলি এ টেল। কি বলা হয়, পলি এ টেল। এ মানে অ্যাডিনিন, টেল মানে লেজ, পলি মানে অনেকগুলো, 50 থেকে 100টা। মানে 50 থেকে 100টা কি যুক্ত হয়েছে, অ্যাডিনিন যুক্ত হয়েছে। এই জন্য আমরা বলতেছি কি এটাকে পলি এ টেল। তার মানে 3 প্রাইম প্রান্তে 100 থেকে 150টা কি যুক্ত হয়েছে, অ্যাডিনিন যুক্ত হয়েছে, অ্যাডিনিন। আর এই 5 প্রাইম প্রান্তে যুক্ত হবে 60টা গুয়ানিনের ক্যাপ। কি যুক্ত হবে, 60টা গুয়ানিনের ক্যাপ বা কোড। এভাবে কোড, এভাবে ক্যাপ 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 করে 60টা যুক্ত হবে। এটাকে বলা হয় ক্যাপিং, বলা হয় কি বলা হয়, ক্যাপিং।
তাহলে 5 প্রাইম প্রান্তে কি যুক্ত হলো? 7টা গুয়ানিনের ক্যাপ যুক্ত হয়েছে। আচ্ছা, কেন যুক্ত হবে জানো? কারণ এই যে আরএনএটা আছে, এখান থেকে আমাকে কি বানাইতে হবে? এমআরএনএ বানাইতে হবে। এই এমআরএনএর কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় কি আছে? ইন্ট্রনস আছে। মনে রাখবা, ইন্ট্রন এবং এক্সন এই জিনিসটা কি, যারা প্রোটিন তৈরি করতে পারে এবং বার্তা বহন করতে পারবে, যেগুলোর অর্থবহ অর্থবহন আছে, তারাই হচ্ছে এক্সন। আর ইন্ট্রন মানে হচ্ছে যাদের কোনো অর্থ নাই, যারা কোনো কাজ করে না, তারা হচ্ছে ইন্ট্রন। তাহলে ইন্ট্রন একটা জঞ্জাল, এই জঞ্জাল সরাইতে হবে। এই আরএনএর মধ্যে কি আছে? ইন্ট্রন আছে, এক্সন আছে। এক্সন হচ্ছে অর্থবহ অংশ, আরএনএর অর্থবহ অংশ। আর ইন্ট্রনটা হচ্ছে অর্থহীন অংশ। এটা হলো একটা জঞ্জাল, এখান থেকে এটা সরাইতে হবে। কি করতে হবে? সরাইতে হবে। অর্থাৎ ইন্ট্রনকে কেটে বাদ দিতে হবে, আর শুধু এক্সন গুলোকে রাখতে হবে। এই ইন্ট্রন গুলোকে কাটার জন্য একটা এনজাইম আছে, তার নাম কি? স্প্লাইসিওজোম। কি? স্প্লাইসিওজোম। স্প্লাইসিওজোম। এই এনজাইমটা আসবে, আসার পরে এটাকে স্লাইস করবে। স্লাইস মানে কি? কেটে ফেলা। কি করা? স্লাইস মানে কেটে ফেলা। মানে স্প্লাইসিওজোম, এই এনজাইমটা এসে এটাকে কেটে কেটে বাদ দিবে। ঠিক আছে? এটাকে বলা হয় কি? জিন স্প্লাইসিং। জিন মানে কি? ওই যে তোমার ইয়া কেটে ফেলতেছে, নিউক্লিওটাইড গুলো কেটে ফেলতেছে, বুঝতে পারছো? তাহলে ইন্ট্রনকে কেটে কেটে সে বাদ দিল। এই ইন্ট্রন কেটে ফেলার পরে যেটা থাকবে সেটাই হচ্ছে এমআরএনএ। সেটা কি? এমআরএনএ। তাহলে এমআরএনএ হওয়ার জন্য 3টা ধাপ অতিক্রম করতে হলো না? 3 প্রাইম প্রান্তে আমরা যুক্ত করলাম 50 থেকে 150টা অ্যাডিনিন, যাকে বলি আমরা পলি এ টেইল। আর 5 প্রাইম প্রান্তে যুক্ত করলাম কি? 7টা গুয়ানিনের ক্যাপ। আর ইন্ট্রন এবং কি করলাম? এক্সন থেকে আমরা কাকে বাদ দিলাম? ইন্ট্রনকে বাদ দিলাম। ইন্ট্রনটা কি? অর্থহীন অংশ। আর এক্সনটা হচ্ছে অর্থবহ অংশ। তাহলে কে কাটলো? স্প্লাইসিওজোম নামক একটা এনজাইম সে কাটলো। ঠিক আছে? এটা কি সহজ না? ইয়ার চেয়ে, রেপ্লিকেশনের চেয়ে সহজ না এটা? আচ্ছা, ভাবিয়া বুঝছো? রিয়া বুঝছো? জি ভাইয়া, শুধু সূত্রক বর্ধিতকরণটা একটু কম বুঝছি। সূত্র বর্ধিত করণ তো এখানে কিছু নাই তো, তুমি জাস্ট কি করবা? এই যে আমি আবার একটু বুঝাই দিই, দেখো। সূত্রক বর্ধিতকরণ আমি আবার দেখাই তোমার তাহলে, হ্যাঁ। এখানে তো তোমার তেমন কিছু নাই, জাস্ট তোমরা কি করবা? সূত্রক বর্ধিতকরণ মানে কি? তোমাকে সুতার বাড়াইতে হবে। সুতা কি করতে হবে? বাড়াইতে হবে। সূত্রক বাড়াইতে হবে। তার মানে যখন আমরা এই যে প্রোমোটর আর আরএনএ পলিমারেজ দিয়ে একটা জায়গায় আমরা আঘাত করছিলাম, তখন কি 2টা সূত্রক খুলে গেছে না? মানে 2টা প্যাচ খুলে গেছে না? তাহলে একটা প্যাচের মধ্যে কি থাকে? 10টা করে কি থাকে? নিউক্লিওটাইড থাকে না? তাহলে যখন 2টা প্যাচ খুলে যায় তখন কি এখানে কটা থাকবে? 20টা থাকবে না? তেমনি ভাবে ওরা কি করবে? শুধু কি এইখানে করবে, একটা জায়গায় করবে? তারা তো একটা জায়গায় করবে না, তারা এরকম অসংখ্য জায়গায়, 1000, 2000, 5000, 10টা, 20টা, যতগুলা জায়গা তারা পারে, ততগুলো জায়গায় তারা কি করবে? এই প্রোমোটর আর আরএনএ পলিমারেজ যায়া কি করবে? এই প্যাচটা খুলে দিবে। খুলে দিয়ে নিচে কি করবে তারা? আরএনএ সূত্রক তৈরি করবে। আরএনএ সূত্রক তৈরি করবে। এটাই বর্ধিতকরণ। লাস্টে কি হবে? সমাপ্তিকরণ হবে। তারা করতে 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 এমন একটা জায়গায় পৌঁছাবে, আরএনএ পলিমারেজ বলবে ঠিক আছে, এখানে থামি আমরা, আর যাব না। তখন আরএনএ পলিমারেজ বললো যে ঠিক আছে, আর যা দরকার নেই, এই পর্যন্ত থাক। তখন তারা ওই পর্যন্ত করার পরে সবগুলো আরএনএ কে নিয়ে চলে আসলো। ঠিক আছে, এখন আমাদের কাজ শেষ, আমরা আরএনএ বের করে নিয়ে আসলাম।
এখন আরএনএ তো বের হয়ে গেছে, এখন কি আরএনএ এই কাজ করতে পারবে? প্রোটিন তৈরি করতে পারবে? পারবে না। তাকে কি বানাতে হবে? তাকে বানাতে হবে এমআরএনএ। তাহলে এমআরএনএ করার জন্য আমরা তিনটা ধাপ ক্রস করলাম। তোমার 3 প্রাইম প্রান্তে বানাইলাম, বসাইলাম অ্যাডেনিনের কতগুলা চেইন, আর 5 প্রাইমে বসাইলাম হচ্ছে গুয়ানিনের ক্যাপ, আর হচ্ছে ইন্ট্রন থেকে বাদ দিলাম, ইন্ট্রন গুলোকে বাদ দিলাম, আর এক্সন গুলোকে রাখলাম। রাইখা হচ্ছে এমআরএনএ শুরু করলাম তৈরি করা। এটাই। এখন বুঝছো? হ্যাঁ, আগের বার তো যে থেলিক এনজাইম ব্যবহৃত হয়েছিল, কিন্তু এনে প্রমোটর কেন? বুঝি নাই। যে পেজ খোলার জন্য যে হ্যাঁ। আগেরটাতে তো ওই যে থেলিক এনজাইম পেজ খুলছিল, ও আর এনে আচ্ছা, ওটা তো প্রমোটর আর এনে। রেপ্লিকেশন। ওটা তো ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা, ওইখানের হিসাব আলাদা ভাই। ওইটার হিসাব আলাদা। এটা তুমি কি তৈরি করবা? আরএনএ। সো এখানে এনজাইমের নামও আরএনএ পলিমারেজ। আর ওইখানে তো হেলিকেজ আছে, টপো আইসোমার, ওইখানে এনজাইম তো অনেকগুলা। তুমি ওটার সাথে এটা মিলাইলে হবে না তো। ওটাতে রেপ্লিকেশন, এটাতে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন মানে কি? আরএনএ তৈরি করবা তুমি, আরএনএ লাগবে, আরএনএ এর এনজাইম গুলো লাগবে। এখানে ডিএনএ এনজাইম দিলে হবে না। তো তুমি বলতেছো ওইখানে আচ্ছা, হেলিকেজ বুঝতে এনজাইমটা পারছি। ভাঙলো, এখানে প্রোমোটর এসে ভাঙতেছে কিভাবে? এইটার কাজ ওরাই জানে কিভাবে করছে, এটা তো আর আমরা বলতে পারবো না। কিন্তু এরা ভাঙে, এটাই আমরা শিখছি। মানে শিখছি বলতে কি, বিজ্ঞানীরা যেটা বলছে এটাই তো আমরা তোমাদের শিখাবো বা আমরা শিখবো। তো দেখা গেছে যে রেপ্লিকেশনের ক্ষেত্রে ওই হেলিকেজ এনজাইমটা ভাঙে, আর ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে দেখা যায় প্রোমোটর আর আরএনএ পলিমারেজ এসে ভাঙে। এইটাই। কেন ভাঙে এটা তো আর বলা যাবে না, এটা তো যারা তৈরি করছে বা ব্যাখ্যা দিচ্ছে তারাই ভালো জানে, তারাই পরীক্ষা নিরীক্ষা করছে। আমাদের কাজ পড়া, আমরা পড়বো, শেষ। ঠিক আছে, আমাদের কাজ তো গবেষণা না। বাংলাদেশে গবেষণা আসলে করে লাভ নাই কোনো। আচ্ছা, লাস্ট টপিক আজকে সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশনটা কি বলতো? রিভার্স ট্রান্সক্রিপশন মানে কি? অর্থাৎ ট্রান্সক্রিপশনটা উল্টাটা মনে রিভার্স। হয়। হ্যাঁ, উল্টা না? উল্টাটা মনে হয়। হ্যাঁ, রিভার্স মানে উল্টা। মানে আর আরএনএ থাকবে সার্চ, বুঝছো? আরএনএ থাকবে টেমপ্লেট, আরএনএ থেকে পরে ডিএনএ হবে। বুঝছো? কাহিনীটা হচ্ছে এটা। এটা কোথায় হয় জানো? এইচআইভি তে। এইচআইভি ভাইরাস আছে না, তারপরে করোনা ভাইরাস আছে না, এগুলোতে রিভার্স ট্রান্সক্রিপশন হয়। এগুলোকে বলা হয় রিট্রো ভাইরাস। রিট্রো মানে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন হবে, এই জন্য বলা হয় রিট্রো ভাইরাস। ঠিক আছে, এইচআইভি তে হয় মূলত, এইচআইভি তে হয়। এইচআইভি একটা খুবই মারাত্মক ভাইরাস, তাই না? কিসের ভাইরাস বলো তো? এইচআইভি কিসের ভাইরাস? এইচআইভি কে কিসের ভাইরাস বলা হয়? বা কোন রোগের আসল জিনিস বলো? এই এইডস এর। হুম। আচ্ছা, তাহলে এটা বুঝো রিভার্স ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে ডিএনএ হবে, আরএনএ থেকে কি হবে? ডিএনএ, মানে উল্টা ঘটনা ঘটবে। বুঝোই তাহলে? তাহলে দেখো, আমাদের কিন্তু রেপ্লিকেশন শেষ, ট্রান্সক্রিপশন শেষ। এখন বাকি আছে ট্রান্সলেশন আর জিন। তাহলে আমাদের এই অধ্যায় শেষ। পরের ক্লাসে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে জিন এবং ট্রান্সলেশন। তখন আমরা এই অধ্যায়ের যত প্রবলেম গুলো আছে সেগুলো সলভ করব। তোমরা যদি রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন বইয়ে পড়ার পরে না বুঝো, তাহলে আবার আমি বুঝাবো, সমস্যা নাই। ঠিক আছে? আশা করি বুঝবা। তবে সহজে পড়ার চেষ্টা করবে, এত কঠিন দিকে যাওয়ার দরকার নেই। বইয়ে তো অনেক কিছু লেখা আছে, সবকিছু তোমাদের বুঝার আয়ত্ত নাও থাকতে পারে। কিন্তু মেন মেন যেই পয়েন্ট গুলো বলছি, 8-10টা পয়েন্ট, সেগুলো পয়েন্ট গুলো অবশ্যই লিখতে হবে। এটা লিখলে তুমি 4-4, চিত্র সহকারে দিলে 4-4 পাবা, ইজিলি পাবা। এটাতে কোনো সম্ভব মানে কনফিউশন থাকার দরকার নেই। হ্যাঁ। সো দেখবা, এই অনুকল্পগুলো দেখবা, অর্থ সংরক্ষণশীল, সংরক্ষণশীল, বিচ্ছুরণশীল, এখান থেকে অর্থ সংরক্ষণশীলটা দেখবা ভালো মতো। ওকে। আজকে কি আর পড়াবো ট্রান্সলেশনটা? ট্রান্সলেশন শুরু করবো কি?
হুম, ফাবিহা? আপনার ইচ্ছা। ও, আজকে আবার ইচ্ছা নাকি? সেদিনকে বকা খেয়ে ঠিক হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, এতদিন এত একসাথে দিলে পারবা না। এখন দেখো তোমরা আগের যে জিনিসগুলা, এই অধ্যায়ের আগের প্রথম প্রথম দিন থেকে যা যা পড়াইছি ট্রান্সক্রিপশন পর্যন্ত সব রিভিশন দিবা, ঠিক আছে? কারণ পরীক্ষা আমরা কবে নিব জানো? পরীক্ষার ডেটটা বলে দেই। তোমাদের তো পরীক্ষা শেষ, আহ তোমাদের যে কুইজ। কি শেষ? কুইজ শেষ 29 তারিখ থেকে সিটি। এখনো কুইজ শেষে নেই, 24 তারিখ পর্যন্ত কুইজ, 29 তারিখ থেকে সিটি। আচ্ছা, তোমাদের সিটিতে কি কি মানে অধ্যায় আছে? বায়োলজি সিটিতে কি আছে? এটা এই মানে অধ্যায়টা আমাদের বায়োলজি এখনো দেয় নাই। যেদিন ক্লাসে যতটুকু শেষ করতে পারবে ততটুকু দিবে। না না না, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই ফার্স্ট অধ্যায় একে। আজকে ও আমাদের দিবে। আমাদের ক্লাসে বলে নাই। আচ্ছা, কোন কোন মানে ফার্স্ট পেপারের কোন কোন অধ্যায় আছে? এই যে এই অধ্যায়টা তো আছে পুরোটা, তাই না? দুইটারই এক অধ্যায় কইরা, মানে ফার্স্ট চ্যাপ্টার। তো এটা তো আছে, এটা আমাদের কিন্তু এটা শেষের দিকে। আর একটা ক্লাস নিলে শেষ, পরে তোমরা কি করবা? প্রথম পত্রের এক অধ্যায়, দ্বিতীয় পত্রেরও এক অধ্যায়। এই দ্বিতীয় পত্রে এক অধ্যায় তো পড়াইছি অনেক আগেই, শেষ ওইটা। ওটা তো তুমি তো ছিলা, পড়াইছি না আমি? পরীক্ষাও তো নিছি, এক্সামও দিছো, রিটেনও দিছো, ভাই অবজেক্টিভও দিছো, এটা তো দেখছি আমি। আচ্ছা, এই অধ্যায়ের পরে, এই অধ্যায় তো শেষ হয়ে যাবে, এই অধ্যায়ের পরে কোন অধ্যায় পড়াইলে ভালো হয় বলো তো? হাইড্রোর অধ্যায় পড়াবো নাকি? হাইড্রা পড়ান। হ্যাঁ হ্যাঁ, হাইড্রা শুরু করবো। তাহলে এটা শেষ করার পরে হাইড্রাটা শুরু করে দেবো। হাইড্রা, ঘাসফড়িং আর হচ্ছে রুই মাছ। ভেজাল একটা চ্যাপ্টার, বুঝছো? এই হাইড্রার চ্যাপ্টারটা ভেজাল চ্যাপ্টার বলতে কি, ইন্টার লাইফে ভেজাল লাগে, সৃজনশীল লিখতে হবে, বুঝছো? ঘাসফড়িং থেকে। বায়োলজির কোনো চ্যাপ্টারই আমি নির্ভেজাল পাই নাই। কেন, তুমি রক্ত সংবহন, পরিপাক শোষণ, এগুলো কি সুন্দর একটা চ্যাপ্টার না? তারপরে তোমার, মুখস্থ ছাড়া একটা চ্যাপ্টার। হুম, সবকিছুর মধ্যে মুখস্থ মুখস্থ অসহ্য করি। মুখস্থ। ফিজিক্স ফিজিক্স ভালো? মানে বায়োলজির তুলনায়। শোনো, ভেক্টরের এক্সাম দিবা, ঠিক আছে? তোমাদের ভেক্টর এক্সামটা নিবো আমরা, আমি। এহ, আমি আর কোন এক্সামই দিতাম? আমি ভেক্টর, অনেকটি এক্সাম দিছি। নিউটনের বলবিদ্যা, এই দুইটার এক্সাম দিতে হবে তোমাদের, কারণ তোমাদের অধ্যায় শেষ এগুলো কলেজে। ঠিক আছে, যাও তাহলে আজকে।